দর্শক স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের বিশেষ টক শো দ্য হট সিটে। প্রতি বৃহস্পতিবার রাত 11:35 আপনাদের সামনে আমরা হাজির হই বিশেষ কোনো অতিথিকে নিয়ে। চলুন দর্শক দেখে নেই আজকের পর্বে কে থাকছেন আমাদের অতিথি। তিনি একজন বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিবিদ। ঢাকা বিশ্ববিদ্যালয় ও লন্ডনের লিঙ্কস ইন থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষে 1993 সালে ব্যারিস্টার হন। তিনি বিএনপির আইন বিষয়ক সম্পাদক এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা ছিলেন। ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত, অংশ নিয়েছেন স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ নানা গণতান্ত্রিক সংগ্রামে। 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী 1 আসন থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। আইনি লড়াই ও রাজনৈতিক নেতৃত্বে তার ভূমিকা প্রশংসনীয়। 2024 সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীও ছিলেন। আইন, রাজনীতি ও নেতৃত্ব সব জায়গায় তিনি একজন পরিচিত ও সম্মানিত মুখ। আমাদের আজকের দ্য হট সিটের অতিথি জনাব মাহবুবউদ্দিন খোকন। দর্শক আমাদের আজকের অতিথি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, সভাপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার কাউন্সিল এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। একই সাথে তিনি 2008 সালে নোয়াখালী 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আপনাকে স্বাগত জানাচ্ছি ব্যারিস্টার খোকন। যে বিষয়টাতে প্রথমে আলোচনায় যেতে চাই, আপনার রাজনৈতিক ক্যারিয়ার অনেক বড়, একই সাথে আপনার আইন পেশার ক্যারিয়ার অনেক বড়। কোন পেশাকে এগিয়ে রাখবেন, আইন পেশাকে নাকি রাজনীতিকে? ধন্যবাদ। আমি ছোটবেলা থেকে রাজনীতি কর্মী। 17-18 বছর বয়স থেকে আমি জাতীয় ছাত্র দলে, অ্যাকচুয়ালি জাগো ছাত্র দল, বিএনপি প্রতিষ্ঠার পর আগে ছিল জাগো দল, ছাত্র দলের নোয়াখালী জেলার যুগ্ম আহ্বায়ক ছিলাম। পরে প্রতিষ্ঠাতা বড় জাতীয় ছাত্র দল হওয়ার পর জেলার যুগ্ম আহ্বায়ক ছিলাম, প্রেসিডেন্ট ছিলাম। তারপরে ঢাকা ইউনিভার্সিটি এসে ইউনিভার্সিটি জয়েন করবার ছিলাম আমি, আমাদের এখন সম্মানিত স্থানীয় সদস্য সালাউদ্দিন সাহেব, আমার আমরা একসঙ্গে জয়েন করবার ছিলাম। তারপর আবার কেন্দ্রীয় কমিটিতে সবাই আমরা একসঙ্গে আসলাম, সদস্য হলাম। পরবর্তী পর্যায়ে কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীতে গেলাম। আপনি তো খালেদা জিয়ার আইনজীবী হিসেবে অনেকগুলো মামলার দায়িত্বে ছিলেন। 36 জুলাইয়ের পর আমরা যে বাংলাদেশকে দেখছি, আইন আদালতের যে অবস্থা ছিল, সুপ্রিম কোর্টে একাধিক ঘটনা ঘটেছে, বিভিন্ন ট্রাইব্যুনালগুলোতে বিচার নিয়ে নানান ধরনের ঘটনা ঘটেছে, আপনি একদম প্রত্যক্ষ সাক্ষী। তারপরও আমি বলতে চাই, 36 জুলাইয়ের পর এমন কি হলো যে বাংলাদেশের আইন আদালত এমনভাবে পরিবর্তন হয়ে গেল যে প্রতিটি মামলাতে যারা আগে যাদের সাজা হয়েছিল 10 বছর বা আরও অনেক বেশি, সেই সাজাগুলো সব অমিট হয়ে গেল হুট করে? এটা কি মানে আইনের কোনো ব্যত্যয় হলো, নাকি সত্যিই তারা সাজার যোগ্য ছিলেন না? এটা এইভাবে না বলে ওইভাবে বলেন যে আগের আইনের ব্যত্যয় ছিল, এখন এটা কারেক্ট মানে ঠিক পথে আসছে, সেটা বলতে পারেন আপনি। যে অনেকগুলো মামলা আছে, যে মামলাগুলো আমি বলবো বাংলাদেশে যেই কত লাস্ট 15 ইয়ার্সে 60-65 লোককে রাজনৈতিক কর্মীরা মামলা দিয়েছে, আসামি করেছে। আমি নিজেও খুব রেয়ার লয়ারদের বিরুদ্ধে মামলা হওয়া। আমি লাস্ট 15 ইয়ার্সে প্রায় 46টা মামলা আসামি হয়েছি, 46 আসামি হয়েছি, 2 বার জেলে গেছি। তারপর এমনকি যখন আমি আমেরিকা গেছি 2 দিনের জন্য, এসে দেখি ওই 2 দিনে 3টা মামলা হয়েছে। আমি ধরেন আমি 18 সালের নির্বাচনে ক্যাম্পেইন করতেছি, ওই সময় ওসি গুলি করে দিয়েছে, 60টা গুলির দাগ পিছনে এখনো আছে, আমার মৃত্যু হতে পারত। তারপর অনেক ঝুঁকিপূর্ণ পদক্ষেপ আমি নিয়েছি, যেমন ওয়ালিমের সময় -2 ফর্মুলা যে ছিল সে সময় সরকারের, মোটামুটি 2 বারই কিন্তু এই -2 ফর্মুলা মানে ঠেকিয়ে দেওয়ার জন্য 2 বারই আমার উদ্যোগ ছিল। কি ধরনের ভূমিকা নিলেন -2 ফর্মুলা ঠেকিয়ে দেওয়ার জন্য? আপনি সে প্রথম মনে আছে, শেখ হাসিনা তো উনি লন্ডন চলে গেলেন, বেগম খালেদা বাসায় বন্দি, 111 সময় বলছি 2007 সালে। হঠাৎ করে সরকার থেকে সার্কুলার ইস্যু করলো শেখ হাসিনা যেন বাংলাদেশ না আসতে পারে।
বাংলার বাউন্ড কোনো বিমানের জন্য শেখ হাসিনা না নেয়, প্রতি এয়ারলাইন্সকে চিঠি দিলেন। শেখ হাসিনা লন্ডন থেকে এসে লন্ডন হিথ্রো এয়ারপোর্টে আসার পর ব্রিটিশ এয়ারওয়েজ আসার কথা ছিল, তাকে আনলো না। উনি বলে মামলা করে বললেন এসব বলে হিথ্রো এয়ারপোর্টে প্রেস কনফারেন্স করে। ওই সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা বিদেশ পাঠিয়ে দেবেন পত্রপত্রিকা আসছিল, আপনারা জানেন সেই সময়। সেটা যার মনে আছে, এয়ারপোর্টে প্লেন নিয়ে আসছিল, মরা দিচ্ছিল বেগম খালেদা পাঠাবে কীভাবে, সবারই মন খারাপ। ওই ইলিয়াস আলী বলতেছিল, খোকন ভাই আইনগত কিছু করা যায় না? আমি অনেক চিন্তা ভাবনা করা যাইতে পারে, খুব ঝুঁকিপূর্ণ, সেনাবাহিনীর পলিসি তো। আমি 4টার দিকে ভোর 4টার দিকে বাসে আসছিলাম, বলে যে লাশগুলি আপনি কোনো চেষ্টা করেন না যদি পারেন। যদি আর 3 জনের চোখে পানি আসছিল, বেগম খালেদা পাঠিয়ে দিচ্ছে। তো সকাল 10টা 10:15 দিয়ে আমি করে যাচ্ছিলাম, আমার মাথায় আসলো যে আমি করতে পারি, একটা মামলা করতে পারি, হেভিয়াস কার্পাস, মানে মামলা ডিটেন করে রাখছিল ক্যান্টনের বাসায়। দেন সন্ধ্যার সময় জানালাম যে হ্যাঁ মামলা করা যাবে। তো বাবুল চৌধুরী বলে টাঙ্গেল বাড়ি, মোহাম্মদ শাহজাহান আর ইলিয়াস আলী ধানমন্ডি বাসায় নিয়ে আসলো ওকে। তো 10টার দিকে ড্রাফটিং শুরু করলাম, 10টা 10:30 ড্রাফটিং শুরু করলাম। তো 3:30 সোয়া 3টার দিকে 3:30 দিকে মনে পড়ল বেগম খালেদা যদি কালকে সকালে পাঠায় দেয় তাহলে কী হবে। তো ম্যাডাম একটা গোপন একটা টেলিফোনে কথা হইতে সময় মাঝে মাঝে। তো ওনার পাশে একটা ছেলে ছিল, পিচ্ছি বলতেন, ওকে টেলিফোন করলাম যে ম্যাডাম কি জায়গা আছে? ম্যাডাম জায়গা আছে। দেখুন 3:35 বাজে। ইলিয়াস আলী আর মোহাম্মদ শাহজাহান কিন্তু তখন সোফাতে ঘুমাচ্ছিল, আমরা ড্রাফট করছি মামলা, আর ওনার ঘুমাচ্ছিল আপনার অফিসে, ধানমন্ডির অফিসে। আমি টেলিফোন করে, ম্যাডাম ঘুমান নেই? ঘুম কি আসে? তো মানে আপনি কিন্তু কী অবস্থা পাঠিয়ে দিতে পারে? যে কোনো পাঠিয়ে দিতে পারে, সম্ভাবনা আছে। আজ আপনি যায়েন না? আমার ইচ্ছা, উনি বললেন আমার ইচ্ছে কি যাওয়া আসা আর কি। মানে একটা মামলা ফাইল করতে রেডি করতেছি, ইনশাল্লাহ কালকে ফাইল করবো। আপনি ওদের বলেন যে আপনি অসুস্থ, 3-4 দিন সময় নেন, 2-3 দিন সময় নেন আপনি। সেটা বুধবার রাতে ছিল। ঠিক আছে, কালকে ফাইল করবো, আমি কালকে ফাইল করবো। হঠাৎ করে সকাল 9:30টার দিকে কোকো টেলিফোন করলো আমাকে। আচ্ছা, আমার আরাফাত কোকো টেলিফোন করলো, প্রয়াত আরাফাত রহমান কোকো। হয়তো ম্যাডাম তার সঙ্গে শেয়ার করছে, মামলা করছে হয়তো, খোকন আমার মামলা ফাইল করছেন না, মামলা হয়ে গেছে। আমি যে মামলাতে এখন কোর্ট খোলেন, 10:30 কোর্ট খুলবে, হাইকোর্ট। দেখ, তারপর ধরেন কোর্টে সেই সময় অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন সে বেশি বললো যে আমরা সময় চাচ্ছিল। আমি যে সময় চাই কী হবে, মানে রোববার পর্যন্ত গেলে উইকেন্ডে পাঠাই দেবো নাকি, উইকেন্ডে পাঠাই দিয়ে মানে সময় দিন না গভর্নমেন্টকে, মামলা শুনানির সময় চাচ্ছিল। দেখুন জাস্টিস আব্দুল ওয়াহাব মিয়া পরবর্তী মাননীয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ছিলেন ওনার কোর্টে। তো উনি বললেন যে আপনি গভর্নমেন্ট ইনস্ট্রাকশন নিয়ে আসেন। আমি ওর সময় দেবো না, গভর্নমেন্ট কী বলে আগে। তখন 1 ঘন্টা পরেই আসলো, আসার পর বললো যে হ্যাঁ গভর্নমেন্ট ইনস্ট্রাকশন নিয়েছি, ওনাকে পাঠাবে না। তখন আমি বললাম ঠিক আছে, এটা পাঠাবে না, গভর্নমেন্ট আন্ডারটেকিংটা আপনি ওটা চিঠি লেখেন, পাঠাবে না, সরকার বলছে, সুতরাং ইঞ্জেকশন দিতে অসুবিধা নেই। তারপর তার পাঠাতে পারলো না। এটাগুলো ফার্স্ট, যে 7 সালে। 8 সালে আবার 2 জনকে গ্রেপ্তার করলো, বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা, 2 জনকে গ্রেপ্তার করলো, সাবজেলে রাখলো, 2টা পাশাপাশি বাড়িতে সংসদ ভবনে। হঠাৎ করে পত্রপত্রিকা দেখলাম যে শেখ হাসিনা চলে গেছে, প্যারোলে মুক্তি নিয়ে দেশের বাইরে চলে গেছে। দেন পত্রপত্রিকা আসছিল যে বেগম খালেদা চলে যাবেন। আমি আইনজীবী হিসাবে ওনার সঙ্গে আইনগত পরামর্শের জন্য আমি সময় চাইলাম, আমাকে সময় দিল। আপনি খালেদা জিয়ার সাথে দেখা করতে গেলাম সাব জেলে। এখন ওনার সাব জেলের রুমে ঢোকার পর, ওনার ড্রয়িং রুমে ঢোকার পর, উনি তো একাই, একটা লোক ঢুকছিল, সম্ভবত গোয়েন্দা সংস্থার লোক। উনি তো চিৎকে দিয়ে বললেন আপনি বেরোয় যান এখান থেকে, আমি আমার লয়ারের সঙ্গে কথা বলবো। তো মানে একটা চেয়ারে বসা, আমি সোফাতে, বড় সোফাতে বসা, যে এদিকে আসবো কখন। গেলাম, যা বলে যে গতকাল তো ব্রিগেডের বাড়ি আর ব্রিগেডের আমিন আসছিল।
তো শেখ হাসিনা তো 1 বছর, আমাদের দুজনে 1 বছর হয়ে গেছে, সেখানে চলে গেছে আলোচনা করি। আমাকে তারা সুযোগ দিতে চায়, বলছে 3 দিন সময় দিয়েছে, আমি চিকিৎসার জন্য দেশে বাড়ি যেতে পারি। তারা এর প্রস্তাব দিয়েছিল যে ম্যাডামের পাঠিয়ে দিবে, 15 দিন পর আমাদের এই যখন ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে পাঠাবে। আমি বললাম যে ম্যাডাম, আমার মনে হয় তার বিশ্বাস করা উচিত হবে না। আপনি পাঠিয়ে দেওয়ার পর তারা তো ওনাকে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে কথাবার্তা বলে, খারাপ কথাবার্তা বলে যাচ্ছিবে করতেছে। ওনাকে পাঠিয়ে দিলে আপনি চলে গেলে ওনাকে ক্যাপিটাল পানিশমেন্ট দিয়ে দিতে পারে। তখন উনি একটু অ্যালার্ট হয়ে গেলেন, বললেন তাহলে আলোচনা করে বললেন যে আমি তো আসলে যাবো না। আমরা আলোচনা করলাম মিডিয়ায় কী বলবো, কেন মিডিয়া শেখ হাসিনা যাওয়ার পরপরই আসছিল যে বেগম খালেদা চলে যাবে যে কোনো সময়। তখন বাইরে আসার পর সব সাংবাদিকরা প্রশ্ন করছিল, সবাই শিওর ছিল বেগম খালেদা চলে যাবেন 1 বছর জেলে বয়সে। তখন আমি বললাম যে আমাকে বেগম খালেদা খুবই অসুস্থ, উনি সিদ্ধান্ত নিয়েছেন উনি বিদেশে নিয়ে বাংলাদেশে চিকিৎসা করাবেন। উনি আরও বলেছেন আপনার মাধ্যমে দেশবাসী জানানোর জন্য, জনগণ তাকে 3 বার প্রধানমন্ত্রী করেছে, জনগণকে ছেড়ে উনি কোথাও যাবেন না। নিশ্চয়ই যারা সে সময় টেলিভিশন দেখেছে তারা এখন শুনতেছে আমার বক্তব্য মনে আছে, এটা আমারই বেগম খালেদার বক্তব্য আমার মাধ্যমে বলেছিলেন। এবং উনি না যাওয়াতে কিন্তু -2 ফর্মুলা আবার ফেল করলেন। খালেদা জিয়া দেশের বাইরে যাননি এবং -2 ফর্মুলা হয়নি, আপনার সেখানে ভূমিকা ছিল, সেটা মেনে নিয়েই বলছি যে, কিন্তু পরবর্তীতে আপনি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন খালেদা জিয়ার এত কাছাকাছি এবং অনেকগুলো মামলা লড়েছেন। জুডিশিয়ারি কি এমন ছিল যে জিয়া অরফানেজের যে মামলা, চ্যারিটেবল ট্রাস্টের যে মামলা, আপনারা যে মামলাকে সবচাইতে দুর্বল মামলা হিসেবে পরিগণিত করার পরেও খালেদা জিয়াকে মুক্ত করতে পারলেন না? কি ছিল জুডিশিয়ারির মধ্যে? আপনি ধরেন জুডিশিয়ারি হলো কি, আমাদের দেশে জুডিশিয়ারি ফরমেশি জুডিশিয়ারি ছিল। সেই সময় পুরোপুরি জুডিশিয়ারিটা ছিল রাজনীতিকরণ হয়ে গেছিল পুরোপুরি। আমি বলবো বাংলাদেশের জুডিশিয়ারি কখনোই স্বাধীন ছিল না, বিশেষ করে সুপ্রিম কোর্ট কখনোই স্বাধীন ছিল না। সাংবিধান স্বাধীনতা বলা আছে, কিন্তু কখনোই স্বাধীন ছিল না। আমরা বলি স্বাধীন, বক্তৃতা স্বাধীন বলি, বিচার বিভাগ স্বাধীন, কিন্তু স্বাধীন ছিল না কখনো। এবং বিচারপতি অ্যাপয়েন্টমেন্টটা, সুপ্রিম কোর্টের বিচার অ্যাপয়েন্টমেন্টটাও তো আগে কখনো আইন ছিল না। এখন একটা আইন হয়েছে, যদিও আইনটা ত্রুটিপূর্ণ, অনেক লেখকই না আছে একটা বিচারপতি নিয়োগের আইনটা। তারপরে একটা আইন হয়েছে সরকারের সময়, যার ধরুন দলীয় লোকজন হতো, তার ইনস্ট্রাকশন চলতো। আর সেই সময় তো 15 বছর যেটা করলেন ওরা, কেন 5ই আগস্ট হলো, রাষ্ট্র কাঠামো ধ্বংস হয়ে গেছিল। আপনার প্রত্যেক জায়গায় যে দলীয়করণ করেন, কিছু কিছু জায়গা তো নিউট্রাল রাখতে হবে। যেমন জুডিশিয়ারি নগ্নভাবে আপনি ব্যবহার করলেন। আপনার সেই সময় 2টা মামলার কথা বলি, বেগম খালেদা জিয়া 2টা মামলায় বাশির রফিকুল হক সাহেব এবং আমি ছিলাম 111-এর সময়। আর তো খুব একটা কোনো লয়ার ছিল না অ্যাকচুয়ালি, বিএনপির ছিলেন, মানে আর নিচের লেভেলে ছিলেন, উপর লেভেলে কেউ ছিল না। তো 2টা মামলায় কিন্তু স্থগিত ছিল, এবং প্রায় 7 বছর স্থগিত ছিল। 14 সালের পরে কিন্তু বেগম খালেদার প্রতি সরকার মনে করলো রাজনৈতিকভাবে বিএনপিকে উৎপাদন করবে, শেষ করে দেবে, এবং জিয়া পরিবারকে শেষ করে দেবে। এই জন্য বেগম খালেদা জিয়া, তারেক রহমান সাহেব, কোকো সবার বিরুদ্ধে তারা মামলা শুরু করলো, এবং মানে বাড়ি উচ্ছেদ করায়, সবই কিন্তু তাদের মাস্টার প্ল্যানের অংশ। তো সেখানে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটা, সেটা সেখানে 91 সালে বিএনপির ক্ষমতা ছিল, একটা ব্যবসায়ী বিদেশ থেকে তার টাকাটা দিচ্ছে, নট দ্য গভর্নমেন্ট না, বাট বেগম খালেদার নামে দিয়েছে, বা প্রাইম মিনিস্টার লিখছে, যেহেতু উনি প্রাইম মিনিস্টার ছিলেন। তো ওখানে 2 কোটি টাকা আপনার 2টা ট্রাস্টে দিয়েছে, জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়ার নামে, এক জিয়া অরফানেজ ট্রাস্ট, আর একটা হলো বাগেরহাটের একটা জিয়া ট্রাস্ট, চ্যারিটেবল ট্রাস্ট না, সেটা আর একটা ট্রাস্ট। আচ্ছা, ওইখানে যে ট্রাস্ট, হ্যাঁ, বাগেরহাটে মুস্তাফিজুর রহমান সাহেব পররাষ্ট্রমন্ত্রী আনছিলেন। তো ওখানে আপনার টাকাটা পড়েছিল প্রায় 15 বছর ট্রাস্টের ফান্ডে। পরে ট্রাস্ট কী করলো, ইনভেস্টমেন্ট করলো, যুবকের একটু জমি কিনলো, আর ঢাকা একটা জমি বায়না করলো।
এর বিরুদ্ধে 111 চলে আসছে। ঢাকার টাকা বানার টাকাটা আবার ব্যাক করে পেয়ে গেলো, মামলা করে টাকাটা পেয়ে গেলো, জমি পায়নি, টাকাটা প্রাক পেয়েছে, সুদ সব টাকাটা পেয়েছে, ইন্টারেস্ট ব্যাংকে ছিল। কিন্তু আমরা বারবার বলছি যে টাকাটা ব্যাংকে আছে, তার ব্যাংক স্টেটমেন্ট আর কখনো ব্যাংক কোর্টে বলে না সরকারে। তারা বলে টাকা নেই, টাকা তো আছে ব্যাংকে, ব্যাংকে স্টেটমেন্ট দেখেন আপনার। কিন্তু তারা যেহেতু সব কিছুই ফরমেসি এবং সাজা দিল, আর এখানে সরকার কোনো টাকা নেই। যে চ্যারিটেবল ট্রাস্ট মামলাটা, সেটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রিসার্চ সেন্টার করার জন্য কিছু জায়গা কেনা হয়েছে। সেটা পুরোপুরি কিন্তু বিএনপির নিজস্ব টাকায়, কর্মীদের সমর্থকদের অর্থায়নে, ওদের চাঁদার টাকায়, ওদের যে বিএনপির ফান্ড হয় সেই ফান্ডের টাকা দিয়ে কেনা হয়েছিল। তো বাড়ির মালিককে কিছু অবৈধ ঘরটা ছিল, সেগুলো উচ্ছেদ করতে হবে। তারপর এইসব দিয়ে ঘরটা উচ্ছেদ করার জন্য আর প্রায় 1 কোটি কত হাজার টাকা, কত লাখ টাকা বেশি দিয়েছে, মানে এইসব এক্সট্রা কাজের জন্য। রেজিস্ট্রেশন কষ্ট 6 কোটি কত টাকা। এটা বিএনপির, সরকারের 1 টাকাও নেই, কিন্তু বিএনপির নিজস্ব ফান্ড। সরকার বললো যে আরে আপনি তো টাকা চুরি ইয়ে করছেন, সরকার স্ট্যাম্প ফাঁকি দিয়েছেন, বেশি টাকা দিয়েছেন, পরে থ্রো ব্যাংকের মধ্যে দিচ্ছে। তো এটার জন্য তো আপনাদের যদি কেউ স্ট্যাম্প কম দেয়, যে কম মূল প্রকৃত মূল্যের থেকে যদি কম মূল্যে দিয়ে দলিল করে, দলিলাম তো দলিল করলো, এটা তো দলিল করার জন্য দেন, দিচ্ছে তো অন্য কাজের জন্য দিচ্ছে। ঢাকা শহর দখল নিতে সমস্যা হয়, অনেক কিছু আছে না ঢাকা শহরের। জায়গা জমি রক্ষা করতে লোক দরকার হয়, লোকজন দরকার হয়, খরচ আছে। তো যাই হোক, তো সেই জন্য মামলা করে দিল। কিন্তু আইন বলা আছে যে যদি যদি কেউ জমি কিনে প্রকৃত দামের থেকে কম দাম বিক্রি করে, যেহেতু সরকার ডিউটিটা পায় না, ট্যাক্স পায় না, ডেপুটি কমিশনার নোটিশ পাঠাবে, ট্যাক্সটা আদায় করতে হবে, ইচ্ছে করে জরিমানা করতে হবে ডেপুটি কমিশনে। বাংলাদেশের কোনো দুদকের মামলা হয়নি কখন, নেভার। বাংলায় একটা মামলা হয়নি দুদকে, শুধু অ্যাকসেপ্ট বেগম খালেদার মামলা ছাড়া, যে জমির মূল্য কম দেখেছে দলিলে, এই জন্য মামলা। এই যেমন ট্যাক্স দেওয়ার জন্য ভিন্ন আইনও আছে, ডিসি ডেপুটি কমিশনার শো করতে পারে, দুদকে ব্যবহার করলো। তার মানে আপনারা চেষ্টা করেছিলেন, কিন্তু এই রাজনৈতিক মামলাকে এবং দেখেন দুইটা মামলাতেই যারা রায় দিয়েছে, বেগম সাজা দিয়েছে, তাদের সরকার কিন্তু তাদের গিফট করছে, সম্মানিত করেছে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, বিচারকদেরকে, বিচারকদের। তাহলে এই বিচার ব্যবস্থার উপরে মানুষের আস্থা কিভাবে থাকবে, এইটা একটা বিষয়। দুদক, আমি একটু বিরতি নিয়ে সেটা এবার দুদককে তারা রাজনীতি ব্যবহার করছে, দুদককে তারা ব্যবহার করছে রাজনীতির কারণে, সবকিছু মিলেই বাংলাদেশের জুডিশিয়ারিতে অনেকটাই রাজনৈতিকভাবে এটা পরিচালিত হয়েছে, এবং রায়ের জন্য বিচারকরা পুরস্কার পেয়েছেন সরকারের মতো করে রায় দেওয়ার জন্য। এই জুডিশিয়ারির উপরে মানুষের কেন বিশ্বাস থাকবে, এটা আমার একটা প্রশ্ন। আর একটা হচ্ছে, এই জুডিশিয়ারি কি পরিবর্তন হওয়া সম্ভব কিনা? ধরেন আপনি একটা দলের রাজনীতি করেন, আপনি নিজেও হয়তো ভবিষ্যতে অনেক বড় জায়গায় যেতে পারেন, আইনমন্ত্রীও হতে পারেন বা বিভিন্ন জায়গায় যেতে পারেন। সেই জায়গায় গিয়ে কি আপনি ব্যক্তি মাহবুবউদ্দিন খোকন বা একজন বিচারপতিও যদি আপনি হন, তখন কি আপনার জন্য রায় দেওয়া খুব সহজ হবে, নাকি আপনিও দলীয়পন্থী হয়ে যাবেন? এইটা পথে উত্তর দেওয়ার আগে আমি একটু তিরস্কারও হয়েছে সে সরকারের আমলে। যেমন সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা, তিনি কিন্তু সরকারের কথা অনুযায়ী রায় পরিবর্তন করেন নাই। আপনার বিশেষ 7 জন বিচারপতি রায় দিয়েছে, রায় হয়ে গেছে, পাবলিশ হয়ে গেছে, সাইন হয়ে গেছে, ইউ ক্যান নট চেঞ্জ ইট। বলে আছে বিচারকের মৃত্যু হলেও কিন্তু তার রায় পরিবর্তন হবে না। এই তো গ্রামের মানুষ জানে, হাকিম লড়লেও হুকুম লড়ে না, কারণ রায় আমি লিখে ফেলেছি, কলম ভেঙে ফেলেছি। এখন ওদের আওয়ামী লীগ একজন নেতা বললেন যে রায় পরিবর্তন করতে হবে, একটা সামার ভ্যাকেশন ছিল আমাদের, নাহলে প্রধান বিচারপতিকে চেয়ারে বসতে দেওয়া হবে না। ঠিকই প্রধান বিচারপতিকে চেয়ারে বসতে দেয়নি। আমি সেই সময় সুপ্রিম কোর্ট বার সেক্রেটারি ছিলাম, আমরা সেই সময় এটা প্রতিবাদ করছিলাম। এবং সে যেহেতু শুধু বসতে দেয়নি তা না, তাকে বলছে আপনি ক্যান্সার রোগী, আপনি দেশের বাইরে চলে যান, প্রধান বিচারপতিকে। সে বলে যে আমি ক্যান্সার রোগী না, আমি সুস্থ আছি। কয় না, আমি ক্যান্সার রোগী। এই আইনমন্ত্রী সেসব আইনমন্ত্রী আনিছিল, নিশ্চয় আপনাদের মনে আছে। এসকে বলছে আমি ক্যান্সার রোগী না, আমি সুস্থ আছি।
বলে আপনি জানতো? পরে আপনার এসকে সিনহা, সাবেক প্রধান বিচারপতি, উনি ব্যাংকক চলে গেলেন চিকিৎসার জন্য। যাওয়ার সময় সাংবাদিকরা চেয়ার কাছে চিঠি দিয়ে গেলেন যে আমি সুস্থ না, আমার জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এরপর ব্যাংকক যাওয়ার পর উনি চেক আপ করে বললেন যে আমি তো সুস্থ, আমি চলে আসবো দেশে। তখন বললেন না, আপনি আসতে পারবেন না, পদত্যাগ করেন। বলে সংবিধানে লেখা আছে পদত্যাগ করতে হলে স্বহস্তে রাষ্ট্রপতি নিকট পদত্যাগ করতে হবে প্রধান বিচারপতি। বলো ওইসব সংবিধান লাগবে না, এখানে দিয়ে দেন। ব্যাংককে তার পদত্যাগপত্র নিয়ে তারা পদত্যাগ করেছে। সেই সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা এখনও সে রিফিউজি হিসাবে কানাডায় আছে। সম্ভবত 2023 সালে আমি কানাডায় গিয়েছিলাম, আমার এক আত্মীয়র, খুব ক্লোজ আত্মীয়র পাশাপাশি, ছোটো বোনের বাসা পাশাপাশি ওনার আত্মীয়র বাসা, সেই সময় যোগাযোগ হয়েছিল। পরে ওনার বাসায় গিয়েছিলাম আমি, সময়ের ঘটনা বললেন। ওনাকে ইনসাল্ট করা হয়েছে, ফিজিক্যালি অপমান করা হয়েছে, সব ঘটনা বললেন। ছোট্ট একটা ফ্ল্যাটের মধ্যে উনি আর ওনার স্ত্রী আছেন। তিরস্কার দেখেন, কথা রাখে নাই, কথা শুনে নেই সরকারের। সাবেক প্রধান বিচারপতি কিন্তু তিরস্কারিত হয়ে গেছে। যাই হোক, আমি মনে করি, আমি ব্যক্তিগত মনে করি, আমার দলও মনে করা উচিত বিচার বিভাগকে স্বাধীন করা উচিত। বিচার বিভাগ স্বাধীন থাকলে যে দেশের বিচার বিভাগ তত শক্তিশালী, সেই দেশের গণতন্ত্র তত শক্তিশালী। শক্তিশালী বিচার ব্যবস্থা ছাড়া আপনি শক্তিশালী গণতন্ত্র আশা করতে পারেন না। আপনি শক্তিশালী বিচার ব্যবস্থা ছাড়া আপনি মানবাধিকার আশা করতে পারেন না। এবং অর্থনৈতিক সমৃদ্ধি, দেশে ইনভেস্টমেন্ট প্রতিদিনের পথে দেবে আইন শৃঙ্খলা উন্নতি না হলে। যদি আপনার আইনি শাসন যান, যদি শক্তিশালী নিরপেক্ষ বিচার ব্যবস্থা রাখতে হবে। লোকাল ইনভেস্টমেন্ট বলেন, ফরেন ইনভেস্টমেন্ট বলেন, তার তো তার নিরাপত্তা প্রথম যাবে, আইন শৃঙ্খলা যাবে, দেখবে। এই জন্য আপনার শক্তিশালী বিচার ব্যবস্থা দরকার, নিরপেক্ষ বিচার ব্যবস্থা দরকার, এবং সেফ গার্ড ফর ডেমোক্রেসি অ্যাজ ওয়েল। আমি মনে করি আমরা অনেক হয়েছে, 50-55 চলে গেছে। আমরা আসলে সুশক্তিশালী বিচার ব্যবস্থা উচিত। সেই বিচার ব্যবস্থা হবে যেখানে বিচারপতিরা হবে মেধাসম্পন্ন, ব্যক্তিত্ব সম্পন্ন এবং সৎ, তারাই সুপ্রিম কোর্টের বিচারপতি হবে। পাশাপাশি সরকারের তরফ থেকে কোনো হস্তক্ষেপ করবে না, এবং আইন মন্ত্রণালয় অর্থাৎ নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ সম্পূর্ণ আলাদা থাকা উচিত। বিচার বিভাগের সচিবালয় হওয়া উচিত, এবং নিজস্ব নিয়ন্ত্রণে সমগ্র বিচার ব্যবস্থা থাকলে আমার মনে হয় আমরা ওদের এই যে গ্লানি, অতীতের গ্লানি থেকে আমরা কিছু উঠে আসতে পারবো। যেন আমাদের বিচার বিভাগ তো স্বাধীন বলি আমরা। বাংলাদেশে তো অনেক, এই 111 সরকার 2 বছর ছিল না, 90 দিনের জায়গায় বিভিন্ন সময় সামরিক শাসন জারি ছিল, এটা ছিল ওটা ছিল, অসামরিক সরকার আসছে। আমাদের বিচার বিভাগ কিন্তু কখনোই, সুপ্রিম কোর্ট কিন্তু স্বাধীন সুপ্রিম কোর্ট, সাহসী সুপ্রিম কোর্ট কিন্তু কখনো বলে নেই এই সরকার তোমরা এই কাজটা অবৈধ করছো, তোমাদের এই কাজ, এই ইলেকশনটা অবৈধ হয়েছে, ইলেকশন শুড বি ক্যান্সেল, ভয়েড, কারণ আইনের নির্বাচিত হয়নি। এটা বলার সাহস আমাদের বিচার বিভাগ পায়নি কখনো। বলছে তো সরকার চলে যাওয়ার পর বলছে ওই যে সরকারটা চলে গেছে ওইদিকে, ওটাই ইলিগাল ছিল, এই কাজ করছে, ইলিগাল কাজ করছে, এরা এই সংবিধান ইলিগাল সংশোধন করছে ইলিগালি, চলে যাওয়ার বলছে, কনফ্রন্ট করার সেই সাহস পায়নি। আমি মনে আমাদের বিচার বিভাগকে আমরা এইভাবে নিয়ে আসা উচিত, যেন হুএভার হি ইজ, এক্সিকিউটিভ, সরকার ইলিগাল কাজ করবে, জুডিশিয়ারি বলবে, সুপ্রিম কোর্ট বলবে, দে আর দ্য গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন, বলবে ইউ আর ডুইং ইলিগাল থিংস, হোয়াট এভার ইউর অ্যাক্ট ইজ ইলিগাল। এইটা যে পর্যন্ত এইটা না আসবে, এই শক্তি সাহস না হারবে, এই শক্তি দেশবাসী না দিবে, জনগণ না দিবে, সরকার না দিবে, সে পর্যন্ত কিন্তু আমাদের দেশে গণতন্ত্র ভঙ্গুর গণতন্ত্র থাকবে। আইনি শাসন, মানবাধিকার, জীবন, সম্পদ, নিরাপত্তা সবই কিন্তু আমরা শেখই থাকবে। এটা কোনো স্ট্রং হবে না আমাদের এই প্রোটেকশনটা, আমি মনে করি। ব্যারিস্টার খোকন, আপনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে 7 বার সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এই অনেকে বলে যে এটা গণতান্ত্রিক প্রক্রিয়া না, কেন বা প্রতিযোগিতা না, পরপর 7 বার। এখন এটা কি লবিং এবং গ্রুপিং এর ফলাফল যে আপনি টানা 7 বার ছিলেন, নাকি আপনি অন্যকে আসতে বাধাগ্রস্ত করেছেন? ধন্যবাদ। আমি তো 7 বার নাম সুপ্রিম কোর্ট বায়োসিশন আমি এই বিজয় 10 বার নির্বাচিত হয়েছি। সম্ভবত সুপ্রিম কোর্টের 1948 সালের প্রতিষ্ঠার পর থেকে হাইয়েস্ট 10 বার কেউ নির্বাচন করছে কি না আমার কোনো রেকর্ড জানা নেই, এবং 10 বারে আমি জিতেছি, এটা সেকেন্ড রেকর্ড। আবার সুপ্রিম কোর্ট বার সেক্রেটারি পদে 10 বারের মধ্যে 7 বার সম্পাদক হিসেবে ছিলেন। 2 বারের বেশি, 2 বার 5-6 জন হয়েছে, 2 বারের বেশি কারো রেকর্ড নেই। তো আমি তো 7 বার হলাম। আর সুপ্রিম কোর্টের লয়াররা একটা ইনস্টিটিউশন, আপনি একটা প্রতিষ্ঠান, আর সেই প্রতিষ্ঠানটা আপনি তারা খুব সেন্সিটিভ। তাদেরকে আপনি কনভিন্স করা, ইমপ্রেস করা ফর ভোট, এবং দেখেন সে বিরোধী দলের সময় হয়েছে, মানে আওয়ামী লীগ সরকারের সময় হয়েছে। এই কারণে আপনার প্রতি অভিযোগটা বেশি যে আপনি কি সবাইকে নিয়ে বা এটা লবিং গ্রুপিং এর মাধ্যমে এটা না, টিকিয়ে রেখেছেন? আওয়ামী লীগ ক্যান্ডিডেট ছিল তো, তাকে ছেড়ে দিয়েছি না ওকে। শেখ হাসিনা নিজে প্যানেল দিত। আচ্ছা, তা আমার ধর্ম শোন, আমি এটা কি, আমি তো এলাকায় তো এমপি হলাম, 30 জন এমপির মধ্যে বিএনপির মনোনীত, আমি তো একজন এমপি হলাম 8 সালে। এবং আমার ইলেকশনটা হলো কঠিন সময় আর কি, না, এবং 2008 শেখ হাসিনা পিছিয়ে, মনির ইসলাম সাহেব মারা গেছিলেন, ও আগুনের পরে মারা গেছেন, ইলেকশন পিছিয়ে গেছিল। তো 2008 সালে 2008 সালের 29 ডিসেম্বর সারা দেশে ইলেকশন হলো, আমারটা 12 দিন পরে 6 জানুয়ারি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলো 2009 সালের 12 তারিখে। সারা বাংলাদেশে চলে গেছে আওয়ামী লীগ গেছে, তারপর মানুষ ভোট দিয়েছে আমাকে, 2,500 ভোটে দিচ্ছি আমি। তো সেইভাবে দিচ্ছি কেন, মানুষ ভোট পছন্দ করে। আর শুনুন, ব্যাপারটা হলো আমি যারা রাজনীতি করে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি আমাদের ছোট যারা, বড়দের আমার উপদেশ দেওয়ার ক্ষমতা আমার নাই, যোগ্যতা নেই। চালাক লোক আনপপুলার হয়, যারা একটু সরল সহজ তাদের মানুষ ট্রাস্ট করে। আর চালাই করলে মানুষের কাছে, চালাক বুঝতে পারলে কর্মীরা সাধারণ সদস্য, তাহলে আপনি পপুলার হবেন না। আমি সরল সোজা এবং এটা রিজনেবল দ্বিচারিত। আমি আদমে চিন্তা করি আমায় কেন ভোট দেয়। আমি ধরেন এই লন্ডন থেকে আসছি, ব্যারিস্টারি পাস করে প্রায় 31 বছর আগে, 32 বছর পড়ছে। সুপ্রিম কোর্ট 12 আমি 10 বছর নির্বাচিত, 10 বছর বাংলার বার করেন সারা বাংলাদেশে, সেখানে 3টে টার্ম। এখন তো আপনি সভাপতি। না এটা না, বাংলার বার সারা বাংলাদেশের বার কাউন্সিল, যেটা 7 জন নির্বাচিত হয় জানাচ্ছে। আমি 3 বার নির্বাচিত, 9 বছর, 19 বছর মেম্বার অফ পার্লামেন্ট ছিলাম 5 বছর, 24 বছর আমি ইলেক্টেড। আমি এটা তো এই ভোটে হই, আমার মানুষ ভোট দেয়, কিছু করার নাই, আপনার সমর্থন দেয়। হয়তো আমি অনেক সময় চালাই করি না। সিম্পলিসিটি, অনেস্টি ভেরি ইম্পর্টেন্ট। ইউ হ্যাভ টু অনেস্ট। আপনি যদি নিজের অনেস্ট ভাবলে হবে না, আপনার বিবেক জিজ্ঞেস করবেন আপনি অনেস্ট কিনা। মাস্ট বি অনেস্ট মেন্টালি, চিন্তা চেতনা অনেস্ট, দ্যাট ইজ ভেরি প্রথম মৌলিক জিনিস। দেন পলিটিক্স তো সবাই করবে কেন, রাজনীতি সবাই করার দরকার নেই তো। এবং আমাদের বাংলাদেশে রাজনীতিবিদরা, বেশিরভাগ রাজনীতিবিদের কিছু করে নাই জীবনে, একটা চাকরিও করে নাই, একটা ব্যবসা করে নাই। এমপি হয়েছে, মন্ত্রী 100 কোটি টাকার মালিক, হাও কেন, কোথেকে পাইছিল টাকা? আমি সব দলের কথা বলি। আপনার সোশ্যাল ওয়ার্ক, যে আমি মনে করি যে স্যাক্রিফাইস করতে হবে, আবার সময়টা স্যাক্রিফাইস করবো, টাকা নেই অসুবিধা নেই, আমার শ্রম আমি স্যাক্রিফাইস করলাম ফর দ্য সোসাইটি। তার রাজনীতি করা উচিত, যার অর্থ আছে, সময় অর্থ দুটো স্যাক্রিফাইস করবে। আমি আইনজীবী হিসেবে আপনার সততা মেনে নিয়েই প্রশ্ন করছি। সেটা হচ্ছে, বাংলাদেশের রাজনীতিতে বেশ কয়েকটা বড় ঘটনা ঘটেছে, যার মধ্যে অন্যতম ঘটনা হচ্ছে 21শে আগস্টের গ্রেনেড হামলা। এটা যে কোনো রাজনৈতিক দলের প্রতি এই হামলা খুবই ন্যাক্কারজনক। আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে এটা টার্ন ওভার করার মতো একটা জায়গা। 21শে আগস্ট গ্রেনেড হামলায় যাদেরকে পরবর্তীতে আসামি করা হলো, আমরা জজ মিয়া নাটক দেখেছি, পরবর্তীতে রাজনৈতিক আসামি দেখেছি, তাদের রায়ও হয়েছে। এই 36 জুলাইয়ের পর তাদের কিন্তু আবার সমস্ত আসামিকে খালাস দেওয়া হয়েছে। আইনজীবী হিসেবে আপনার মূল্যায়ন, পলিটিক্যাল পার্টির লিডার হিসেবে না, আইনজীবী হিসেবে আপনার মূল্যায়ন কি 21 আগস্ট নিয়ে? ধরুন 21শে আগস্টের ঘটনাটা কিন্তু অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক এবং এটা ঘৃণ্য, আমি বলবো। আমি ঘৃণা করি, আমিও নিন্দা জানাই, আমার দলও নিন্দা জানায়। কিন্তু 21শে আগস্টের ঘটনাটা
যেভাবে হচ্ছিল তদন্ত হচ্ছিল এবং তদন্তের বিচার আপনার চার্জশিট দিয়ে দিয়েছে, কোন সময় চার্জশিট দিয়েছে 111 সরকারের সময়, যেসব বেগম খালেদা জেলে, যেসব তারেক রহমান সাহেব জেলে, সেই সময় কিন্তু পুলিশ চার্জশিট দিয়েছে, অর্থাৎ ওনাকে জেলে রাখছে বাট ইন নিউট্রাল ইনভেস্টিগেশন হলো এবং বিচার হচ্ছিল। পরবর্তী সাক্ষী হচ্ছিল, ৬০ জন সাক্ষী হওয়ার পর 60 সাক্ষী হওয়ার পর হঠাৎ করে এই সরকারের মাথায় কি ঢুকলো, এটাকে রাজনীতিকরণ করার চিন্তা করলো। আব্দুল কার আকান বলে একজন পুলিশ অফিসার ছিলেন, সিআইডি হয়েছিলেন, সে চাকরি বিএনপি ক্ষমতার সময় চাকরিচ্যুত হয়েছিল, সে আওয়ামী লীগ নমিনেশন চেয়েছিল 2001 সালে বোধহয় নমিনেশন। আব্দুল কাহার আকান, আব্দুল কাহার আকান, তাকে নমিনেশন দেয়নি আওয়ামী লীগ, তাকে আবার চাকরিতে, পুলিশের চাকরিতে আবার চাকরিতে তাকে পুনর্বহাল করলো, সেক্ট অফিসার, পুলিশ অফিসার পুনর্বহাল করে তাকে দিয়ে আবার তদন্ত করালো। তো যেটা আনপ্রেসিডেন্টাল, একটা আমরা একজন আসামিকে দুইবার রিমান্ডে নেওয়া, দুইবার 164 করা খুব রেয়ারেস্ট, এটা আমি পাইনি। মুফতি হান্নান আগে একটা 164 করেছিল, সেখানে সে অনেকের নাম বলেছে, ফাইন, সেই হিসাবে চার্জশিট দিয়েছে, তার দিয়েছে। আব্দুল কার আকান যে সময় আইও হলো, এ মামলার ইনভেস্টিগেটিং অফিসার হলো, সে মুফতি হান্নানকে আবার রিমান্ডে নিল। রিমান্ডে নিয়ে তখন তারেক রহমান সাহেবের নাম, ওই আব্দুল সালাম পিন্টুর নাম সহ আরও অনেকের নাম বললো, বলে আবার 164 করালো, আবার 164 করলো। তাহলে আগের 164, আগের চার্জশিট, আগের সাক্ষী সব চেঞ্জ হলো। পরবর্তী ইন্টারেস্টিংলি মুফতি হান্নান কিন্তু কোর্ট আসলো, কোর্টে এসে বলি দেখেন আমার আঙ্গুল দেখুন, দরখাস্তিতে বললো আমি আমার আঙ্গুল দেখেন, আমার পায়ের আঙ্গুল, হাতের আঙ্গুল দেখুন, আমার শরীর দেখেন, জর্জরিত করে ফেলছে আমাকে 164 করার জন্য। আমি তারেক রহমান সাহেবকে চিনিও না, আমি হাওয়াবন চিনিও না, আমি আব্দুল সালাম পিন্টুর চিনিও না। আমার এই বক্তব্য রিজেক্ট করলাম, প্রত্যাহার করলাম। দেন হোয়াট হ্যাপেন, আপনার যেটা হলো যে কোনো আসামির লাস্ট স্টেজে বা ট্রায়ালের শেষ পর্যায়ে 342 একটা স্টেপ নিতে পারে সে। এখন এটা তার শেষ বক্তব্য। দেন 342 যেরকম আসার আগেই তাকে মুফতি হান্নানকে কথা বলার সুযোগ দিল না। কথা বলে সে ওই কথা বলবে যে তারেক রহমান সাহেব আমি চিনি না, বা সালাম পিন্টুকে আমি চিনি না, অন্যদেরকে চিনি না। এবং অন্য একটা মানে ফাঁসি হয়েছিল, তাকে ফাঁসি তখন না দিলেও চলতো, ইচ্ছা করে ফাঁসিটা দিল, যে ফাঁসি দেওয়ার পরে 342 আর করতে পারলো না সে মুফতি হান্নান। হ্যাঁ, 342 ছাড়াই সাজাটা দিল। তখন আমার খারাপ লাগছে, এরকম ঘটনাগুলো সেন্সিটিভ ঘটনাগুলো, এটা কখনোই কারো কাম্য উচিত না, এবং বিচার সুষ্ঠু বিচার হওয়া উচিত ছিল। এটাকে কেন এটা একটা রাজনীতিকরণ করা হলো কেন? রাজনীতিকরণ করা হলো কেন? এখন 160 দেখেন, এখন মুফতি হান্নানের কোন স্টেটমেন্টটা কারেক্ট? 164 হিসেবে আগেরটা কারেক্ট, তাহলে পরেরটা বানানো রাজনীতিকরণে, পরেরটা কাটলে আগেরটা কি অবস্থা হবে? 342 করতে আমাদের সুযোগ দিলেন না আপনি। হোল মামলার ট্রায়ালটাই ডিফেক্টিভ করে দিচ্ছে, ডিফেক্টিভ হয়েছে। আর তো সে নিজেই বলছে, যেমন আমার তারেক রহমান নাম বলার জন্য আমাকে চাপ দিয়ে, আমাকে টর্চার করে নৌকটে ফেলছে, পা নৌক, হাতের নৌকটে ফেলছে, আরও অনেক টর্চার কথা বললে লিখছ সে, সেগুলো রেকর্ড আছে। তো এই মামলা কেন ঠিক বলেন? তাহলে এই যে সুষ্ঠু বিচারটা করলো না কে? যারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরামর্শ দিয়েছে, নিবুদ্ধিতায়, ওটা যদি এক্সাম্পলের বিচার হতো, ভবিষ্যতে হয়তো কখনো এইসব ঘটনা আর ঘটতো না। জন্য আমি বলছি নিন্দনীয় ঘটনাটা এটা, এই যে মামলাটাতে নষ্ট করে দিল, ট্রায়ালটা ডিফেক্টিভ করে দিল, এটা আমি মনে করি একটা কনস্পিরেসি। এখন কি হবে? এটা কি নতুন করে আবার ধরেন আগামী 4 তারিখে এটা রিভিউর রায় আছে, রায় হওয়ার পরে যদি সমস্ত আসামি খালাস হয়ে যায়, তাহলে এই মামলা কি আবার নতুন করে রিভিউ হবে? আগে যা বলেছি, এখন যেটা বলছেন আপনি, যেহেতু সাবজুডিস ম্যাটার হাই কোর্ট অফ দ্য কান্ট্রিতে আছে, আর আমি এখানে প্র্যাকটিস করি, আমি মনে করি এ ব্যাপারে কোনো মন্তব্য করা উচিত না আমার। ওকে, ঠিক আছে, আমরা তাহলে এই রায়ের পরে নিশ্চয়ই এটা নিয়ে আবার পরে মন্তব্য পাবো। একটু রাজনীতিতে ফিরতে চাই, তবে ওই হাইকোর্টের বারান্দা থেকেই। হাইকোর্টের বারান্দাতে মারামারি হয়েছে, এজলাস ভাঙচুর হয়েছে, মানে বাংলাদেশের আদালতের সর্বোচ্চ জায়গায় এই ঘটনাটা ঘটেছে। তারপরে আপনাকেও মাঝখানে দেখলাম যে অল্প সময়ের জন্য
বহিষ্কারের মতো হয়েছিল, আবার তারেক রহমানের নির্দেশনায় আপনি ফিরেও এসেছেন। আপনাদের এই একই সাথে রাজনীতি করে কায়সার কামালের সাথেও আপনার একটু মনোমালিন্যের জায়গা তৈরি হয়েছে। রাজনীতিতে সিনিয়র জুনিয়র সম্প্রীতি কবে আসবে এবং আদালতের প্রাঙ্গণ যাতে আর এরকম কলুষিত না হয় সেজন্য কি করণীয় হতে পারে? সেই সময় আমি বলতে চাই নিচুক ভুল বোঝাবুঝি হয়েছে, এটা কিছুই না। এবং আমরা ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বা আমরা সবাই একসঙ্গে কাজ করছি, খুবই ভালো সম্পর্ক, নিচুক ভুল বোঝা। এবং আমাদের যেহেতু আমাদের বেগম খালেদা জিয়া আমাদের প্রিয় নেত্রী, উনি সাব জেলে ছিলেন, অসুস্থ, সব কিছু মিলে আমাদের সবচেয়ে সবার সম্মানিত লিডার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব চেষ্টা করেছেন, মহাসচিব সহ ওনারা এই ব্যাপারটা আমাদের ভুল বোঝাই অপারেশন করেছেন। এটা সেই সময় সেটেল হয়ে গেছে, এটা তো আর নাথিং লেফট আই থিঙ্ক। আর এটা আদালতের বারান্দায় ঘটনা বা এজলাস ভাঙচুর করা, এই যে এটা আমি বললাম এগুলা শুনুন, এগুলা যদি আপনি আমরা যদি বিচার বিভাগ সচিবালয় যদি না করি, স্বাধীন যদি না করি, এটার গাম্ভীর্য না করি, যদি এটা চিপ বানায় ফেলে, সস্তা বানায় ফেলে, যদি এরকম ঘটনা তো স্বাভাবিক। তা আমরা ধরেন এখান থেকে উঠে আসতে চাই। অতীতে যা হয়েছে স্বাধীনতার পরে পর্যন্ত বিচার সুপ্রিম কোর্টে বা বিচারাঙ্গনে বা নিম্ন আদালত, সেগুলো বেড়ে আসা উচিত আমি মনে করি। আগামী নির্বাচনের পর আপনি কি কোনো শক্তিশালী ভূমিকা গ্রহণ করবেন এই বিষয়গুলো ঠিক করার জন্য? আগামী নির্বাচনের পরে আপনি ব্যক্তিগতভাবে কোনো ভূমিকা গ্রহণ করবেন যাতে এই ধরনের ঘটনাগুলো? আমি সবসময় চেষ্টা করি, বিকজ আমি তো সবসময় কোনো না কোনো দায়িত্ব ছিলাম বা এখনো আছি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের। স্বাভাবিক আমার জুডিশিয়ারিরে প্রোটেক্ট করা, এটাকে স্বাধীন করা, স্বাধীন রাখা, এর গাম্ভীর্য ধরে রাখা, এটা আমার কিন্তু নৈতিক দায়িত্ব। আমি মনে করি সুপ্রিম কোর্টের প্রত্যেকটা লয়ারেরই, সুপ্রিম কোর্টের সবাই তো সুপ্রিম কোর্টের লয়ার না, যারা সুপ্রিম কোর্টের লয়ার হবে তারা সর্বোচ্চ আদালত, সাংবিধানিক আদালত, এই আদালতের ভাবমূর্তি রক্ষা করা, এই গাম্ভীর্য রক্ষা করা এবং এটা স্বাধীনতা রক্ষা করা, মানে বজায় রাখা, এটার সৌন্দর্য বজায় রাখা আমাদের সকলের দায়িত্ব। আমি একদম এই রাজনীতিতে ফিরি। এই জুলাই বিপ্লবের পর বাংলাদেশে 1 বছর পার হয়ে গেছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের ডামাডোল বেজে উঠেছে, আপনিও হয়তো নির্বাচন করবেন। কেমন দেখছেন বাংলাদেশের এখন যে রাজনৈতিক পরিস্থিতি? নির্বাচনের মাঠ কি ঠিক আছে? আমার মনে নির্বাচন হবে, যেহেতু প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন রোজার আগে বছর রোজার আগে নির্বাচন হবে, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয়ে যাবে আশা করছি। কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু অনেক ষড়যন্ত্র হতে পারে, দেশি বিদেশি। যারা আগে জোর করে ভোট ছাড়া ক্ষমতা থাকতে ছিল তাদের পক্ষে থেকে ষড়যন্ত্র হতে পারে, বিদেশি গোয়েন্দা সংস্থা তারা ষড়যন্ত্র করতে পারে, তার দেশে বিভিন্ন গ্রুপ আছে ষড়যন্ত্র করতে পারে। ক্ষমতা আছে না, বাংলাদেশের ক্ষমতা মানুষের টেন্ডেন্সি ছিল যেমনি তেমনি ক্ষমতা থাকে, রাজনৈতিক দলগুলোর টেন্ডেন্সি ক্ষমতা থাকে। যেমন ধরেন আমাদের সঙ্গে যারা রাজনীতি করছে, যারা আন্দোলনের শক্তি, তারা গত 15 বছর তারাও নির্যাতনের শিকার হয়েছে, আমরা বেশি হয়েছি আর কি, যাই হয়েছে। আবার জুলাই আগস্টের আপনার ছাত্ররাও, হাজারো ছাত্র মারা গেছে, তাদের আত্মপ্রতি শ্রদ্ধা জানাচ্ছি। কিন্তু ধরেন সবাই কিন্তু মোটামুটি আমরা একসঙ্গে ছিলাম স্বৈরাচার বিরোধী আন্দোলনে। সরকার পতন হলো, হঠাৎ করে 2টা দল বেশি সোচ্চার হয়ে গেল। নতুন দলটা পুরোদিন একটা দল, ইসলামী দল, এনসিপি আর জামাত ইসলাম, যে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সরকার থেকে নিষিদ্ধ ঘোষণা করলো, ফাইন করলো তাদের দাবির প্রেক্ষিতে। বিএনপির দাবি ছিল যে এদের বিচার করতে হবে, মূলত দাবি ছিল। কিন্তু যে মুহূর্তে আওয়ামী লীগ মানে তারা তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করলো, সেই মুহূর্তে 2টা দল হঠাৎ করে বললো আমরা পিআর চাই। পিআর কেন চান? পিআরটা কি? কোনো ক্যান্ডিডেট থাকবে না, মার্কা থাকবে, মানুষ ভোট দেবে, চক্কুমের হুক্কা মার্কা দেওয়া যে 3% ভোট পাবে বা 2% ভোট পাবে, 1% ভোট পাবে, 2টা এমপি 5 এমপি পেয়ে যাবে। আবার কেউ 10টা পাবে, কেউ 20টা হবে। এবং তারা টার্গেট করতেছে আওয়ামী লীগের ভোট গোনা, যে পার্সেন্টেজ আওয়ামী লীগের ভোট গোনা তার পেয়ে যাবে। আরে প্রতিনিধিত্ব আওয়ামী লীগের সঙ্গে বিএনপি প্রতিনিধিত্ব সবসময় আসছে, বিএনপির সঙ্গে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব সবসময় আসছে। জামাতের সঙ্গে কখনো প্রতিনিধিত্ব হয়নি, জাতীয় পার্টির সঙ্গে কখনো হয়নি। তারা ওই দিক দিয়ে আন্দোলন করলো, যে দাবি করলো আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করো। এই যে
পিয়ার হঠাৎ করে পিয়ার চলে গেল, কখনো পিয়ার তারা তাদের মুখ কখনো শোনা যায়নি, হঠাৎ করে পিয়ারে গেলে কেন? এটা কিন্তু অনেকে সন্দেহ করছে আওয়ামী লীগের ভোট গণনা পাওয়ার জন্য। আওয়ামী লীগ তো 17-18%, 20% যে ভোটের কাছে পেলে তার সিট বেশি হবে। আবার আওয়ামী লীগ যদি মনে করে ঠিক আছে এখন দিলেও সমর্থন দেবে, পরে আবার যদি বিএনপি বা কোন গভর্নমেন্ট ফর্ম করে, তখন তারা বলবে, সরকার থেকে বলবে, এই দেখো আগে 15 বছর কোনো মৌলবাদ ছিল না, কোনো জামাত দিচ্ছে, কোনো ইসলামী কোনো রাজনীতি ছিল না, এই বিএনপি সরকারে আসছে, এরা কিন্তু এই মূল্যবাদ বাংলাদেশে আবার পুরো জাগরণ হয়েছে, তার বিএনপি গভর্নমেন্টের বিরুদ্ধে আবার এদের বিরুদ্ধে বলবে, যারা এরা এই দলগুলোর বিরুদ্ধে বলবে। তাদের কৌশলকে ফাঁদে পড়ছে কিনা, এটা কিন্তু একটা বাইরের কনস্পিরেসি আমি মনে করি। এগুলোর জন্য আমার মনে হয় আমরা মতপার্থক্য থাকতে পারে, এক তো হবে না। জামাত ইসলাম বলেন, এনসি বলেন বা অন্য রাজনৈতিক দল বলেন, প্রত্যেকের নিজস্ব গঠনতন্ত্র আছে, ঘোষণাপত্র আছে, ইশতেহার আছে, বা এনসি বলেন নিজস্ব আছে, ঘোষণাপত্র আছে। আমরা ভিন্ন ভিন্ন আদর্শ নিয়ে আন্দোলন করতে পারি, মানুষের কাছে যাইতে পারি, ভোটের জন্য যাব, জনগণ যাকে অ্যাকসেপ্ট করে সে সরকার গঠন করবে, সিম্পল। এখানে আপনার ধরেন আমাদের মধ্যে ঐক্য থাকতে হবে। ঐক্য না হলে যারা জুলাই আগস্টে বা 15 বছর সব আন্দোলন করছে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে, না হলে কিন্তু যারা নির্বাচন ব্যবস্থাকে ভণ্ডুল করতে চায় তারা কিন্তু দেশ ক্ষতিগ্রস্ত করবে, দেশে বিদেশে দেশের ইমেজ নষ্ট করবে এবং নির্বাচনও ক্ষতিগ্রস্ত হইতে পারে, ষড়যন্ত্র করবে। সুতরাং আপনার জন্য ঐক্যের কোনো বিকল্প নাই মনে করি। সবাই নির্জন বলা উচিত। নির্বাচন নিয়ে একটু সংশয় হয়তো রয়েছে, যদি রাজনৈতিক মতাদর্শ জায়গায় সবাই ঐক্যমতের জায়গায় না আসতে পারে, সেই ক্ষেত্রে আপনি সন্দেহ পোষণ করছেন? আমি তা মনে, এই নির্বাচন হয় মনে হয়, কিন্তু কনস্পিরেসি করে যেতে হবে। যদি এই যারা জুলাই আগস্ট পর্যন্ত 15 বছর আন্দোলন করছে তাদের ঐক্যবদ্ধ থাকলে মোকাবিলা করতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমাদের মধ্যে যা হোক কম্পিটিশন হবে, কিন্তু নিজে নিজে যদি কাদা ছোড়াছাড়ি করি কিন্তু তাহলে অন্যরা যারা ষড়যন্ত্র করবে দেশের বিরুদ্ধে, দেশের জনগণের বিরুদ্ধে, দেশের মাটির বিরুদ্ধে, মানচিত্রের বিরুদ্ধে, তারা কিন্তু সুযোগ পেয়ে যাবে। তাই মনে করি আমি আহ্বান জানাই সকল রাজনৈতিক দলে যারা গণতন্ত্রে বিশ্বাস করে, আইনি শাসনে বিশ্বাস করে এবং জনগণের মতামতের নির্ভর করে সরকার গঠন করতে চায়, বিশ্বাস করে, আমরা ঐক্যবদ্ধ থাকা উচিত মনে করি, ঐক্যের কোনো বিকল্প নেই। ব্যারিস্টার খোকন, আমরা একদম আলোচনার শেষ দিকে, আমরা ছোট ছোট 3টি প্রশ্ন নিয়ে তারপরে এই অনুষ্ঠান শেষ করব। এই জাস্ট এই মঙ্গলবারে দেখলেন যে 25 জন বিচারক শপথ নিয়েছে বাংলাদেশের জুডিশিয়ারিতে, এটা অনেক বড় একটি ঘটনা, কিভাবে মূল্যায়ন করছেন? এটা হলো যে এবার তো একটা আইন হয়েছে, যদিও আইনটা আমাদের ভাষায়, আমার ভাষায় আমি বলছি যে সুপ্রিম কোর্ট বার প্রেসিডেন্ট বলছি, আইনটা হওয়ার বলছি এটা ত্রুটিপূর্ণ, যেটা একটু বৈষম্য হয়ে গেছে। আইনজীবীদের কোনো প্রতিনিধি এখানে রাখা হয়নি, নিম্ন আদালতের বিচারকদের প্রতিনিধি রাখা হয়েছে। হয় কিন্তু সুপ্রিম কোর্টের লয়াররা কিন্তু বিচারপতি হয়, আর লোয়ার কোর্টের জেলে জজ হয়। এটা ডিসক্রিমিনেটরি, স্টিল একটা আইন তো হয়েছে। এবং এবারকার যে বিচারপতি নিয়োগ হয়েছে, শপথ অনুষ্ঠান হলো, আমি ছিলাম, মোটামুটি সবাই স্ট্যান্ডার্ড আছে, সবাই আপনার অলমোস্ট সবাই সুপ্রিম কোর্টে যারা প্র্যাকটিস করে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতো, আর যে জেলা জজ তারা কাজ করছে সেটা অন্য কথা। এবং বেশ ব্রিলিয়ান্ট, বেশি বেশি অনেক ভালো হয়েছে। ও এই পর্যন্ত যত নিয়োগ হয়েছে আমার জানা মতো অ্যাটলিস্ট কত 20-30 বছর দেখছি, এটা অনেক বেটার। এবার আবার পরীক্ষার মাধ্যমে হয়েছে, এবার নিজে প্রথমবার মধ্যে পরীক্ষা দিয়ে কিন্তু এরা উত্তীর্ণ হয়েছে। আর তারপর সমালোচনা করতে পারবে, বাট খুব স্মল ক্রিটিসিজম আছে। মানে আপনার দৃষ্টিতে এই বিগত 20-25 বছরের মধ্যে সবচেয়ে ভালো নিয়োগ হয়েছে তুলনামূলকভাবে, আপনি বলছেন। আর একটা প্রশ্ন করতে চাই, এই সরকার তো আন্দোলনের পরে এসেছে, এখন ধরেন জুলাই সনদ যদি না হয় তাহলে কি এই সরকারের কোনো সাংবিধানিক ভিত্তি থাকবে? আমি আসলে এত কিছু বুঝি না তো জুলাই সনদটা কি। আমরা 91 সালে হয়েছিলাম, 90 গণঅভ্যুত্থানের পরে হয়েছিলাম না আমরা, কমিটমেন্ট যে আমরা তত্ত্বাবধায়ক সরকার সাবধান আমাদের তত্ত্বাবধায়ক সরকার করবো, উনি নির্বাচন পরিচালনা করবেন এবং নির্বাচন সুষ্ঠু শেষ হওয়ার পর উনি আমার আগে ফিরে যাবেন। দ্যাট ওয়াজ দ্য এগ্রিমেন্ট, কমিটমেন্ট। অ্যান্ড ইলেকশন ফেয়ার ফ্রি হয়েছিল, এগ্রিড। এখনও যেটা মৌলিক জিনিস আমরা কমিটমেন্ট থাকতে হবে রাজনৈতিক দলগুলো।
এখন একে কিন্তু নিয়ে যাচ্ছেন কারা নিয়ে যাচ্ছে, কি বলে সংবিধানের উপর স্থান দিতে হবে। এটা হয়, এরকম ঘটনা তো বাংলাদেশ অনেক ঘটতে পারে, অতীতেও করছে, আবার ভবিষ্যতে ঘটতে পারে না? হতেই পারে, হতে পারে না? কত সিজন আবার সরে যাবে, হইতে পারে, এখন না 10 বছর পর, 20 বছর পর হইতে পারে। তো প্রত্যেকবারে সংবিধান সংশোধন করবেন আপনি? সংবিধান তো এত ঘন ঘন সংশোধন কাটাছেড়া করতে নাই। সংবিধান একটাই থাকবে, অ্যামেন্ডমেন্ট আপনি করেন, প্রয়োজনের তুলনায় যুগ যুগ প্রয়োজন হবে, প্রয়োজন অনুযায়ী আপনার সংশোধন করেন আপনি। আর এটা চলে মানুষের মাইন্ডসেট, আপনি মানুষকে ইউজ টু করেন, মাইন্ডসেট করেন, মানুষ যেন এইসব জিনিস প্রোটেকশন দেয়। ইংল্যান্ডে কি ডেমোক্রেসি? ইউনাইটেড কিংডমে লিখিত কনস্টিটিউশন আছে নাকি? অলিখিত সংবিধান। তারপরে সেখানে নির্দিষ্ট সময় ভোট হয়, এবং জনমত, যে প্রধানমন্ত্রী দেখছে জনমতে, উনি কিন্তু জনমতে তাকে চায় না, সে পদত্যাগ করতেছে, তার দলে আরো যোগ দিচ্ছে যে আমার পরিচালনায় আমাকে স্যাটিসফাইড না। এই যে লাস্ট গভর্নমেন্টে 3-4 জন প্রধানমন্ত্রী চেঞ্জ হলো অর্ডিনারি পার্টির, দেখি দেন। আর আমাদের দেশে কি না, আমি থাকবো যে পর্যন্ত আমি ডুববো, আমার সঙ্গে দলকে নিয়ে ডুববো। তো এই জন্য আমরা ডেমোক্রেসি মাইন্ড সেট আপ, এসব সংবিধানের কাটাছেড়া করলে আপনার দেশটা সাংবিধানিক সংকটে পড়বে। এটা মানে বোঝা গতি সবারই, আবেগ দিয়ে কোনো কথা নেই। উই হ্যাভ টু হ্যাভ কমিটমেন্ট। যে কারণে জুলাই আগস্ট হয়েছে, 5ই আগস্ট সৃষ্টি হয়েছে। আমরা কোনো রাজনৈতিক দল যারা বাংলাদেশে রাজনীতি করার অধিকার পাবে, তারা ওরকম কোনো কাজ করব না। উই বিলিভ অন ডেমোক্রেসি, রুল অফ ল, এবং জনগণের ভোটাধিকারে বিশ্বাস করি আমরা, এবং আস্থা স্থাপন করতে হবে। হোয়াট এভার রেজাল্ট, ইট ডাজন্ট ম্যাটার। আমার কি রেজাল্ট কোনো ম্যাটার না, আমি ভোটাধিকারে বিশ্বাস করতে হবে। আমার পক্ষে ভোটার আসলে আমি ঠিক আছে, আমার বিরুদ্ধে গেলে আমি মানি না, তা হবে না। সো দিস দ্যাট এইগুলোর ব্যাপারে আমরা কমিটমেন্ট থাকবো, যত দেড় পার্টি জানবে দিস ইজ দ্য কমিটমেন্ট। কেউ যদি ফেল করে, পিপল, বিকজ ফেয়ার ইলেকশন যদি থাকে, কেয়ারটেকার গভর্নমেন্ট ব্যাক করলে, ফেয়ার ইলেকশন হলে জনগণ জবাব দেবে ভোটের মাধ্যমে। দ্যাট শুড বি দ্য স্পিড, এবং ডেমোক্রেসির ভাষা হলো এটা, ল্যাঙ্গুয়েজ অফ ডেমোক্রেসি। আমি একদম শেষ প্রশ্নটি আপনাকে করতে চাই, সেটা হচ্ছে বিচারকরা অনেক সময় বিব্রত হয়। বিচারকরা আসলে কেন বিব্রত হয়, এটা যদি আপনি একটু আমাদের দর্শকদের জন্য সহজ করে বলেন। এইটা একটা, আপনি আপনার দলের কোনো কর্মকাণ্ড নিয়ে বিব্রত কিনা এই গত 1 বছরে 36 জুলাইয়ের পরে? প্রথম বিচারকরা বিব্রত অনেক কারণ হতে পারে। প্রথম হলো যে ক্লায়েন্টটা, যে বিচার প্রার্থী আসছে, সে তার পরিচিত হতে পারে, সে তার আত্মীয় হতে পারে, সে তার বন্ধুর ফ্রেন্ড হতে পারে, বন্ধুর আত্মীয় হতে পারে, বা চিনতে পারে। তার জন্য ন্যায় বিচার করা সম্ভব না হতে পারে, স্বজনপ্রীতি আসতে পারে, এই জন্য সে হয়তো বিচার করতে পারে। কোনো সিচুয়েশানে যেটা আগে ছিল যে ঠিক আছে ভালো মানুষ, ভালো বিচারক, বিচারপতি, কিন্তু চিন্তা করছে সরকারের বিরুদ্ধে রায় গেলে, রায় যদি দিই তাহলে আমার চাকরিটা চলে যেতে পারে, বা আমার যে বেঞ্চ আছে সেই বেঞ্চে আমি নাও থাকতে পারি। এটা কিছু কিছু কারণ যে নাই, আমি মনে করি না, কারণ যদি বলা উচিত না, বাট বুঝি আমরা এটা এক্সপিরিয়েন্স, অনেক এক্সপিরিয়েন্স থেকে জানি এটা একটা কারণ। এটা হলো কারণ যে দ্বিতীয় যে কারণটা, এই কারণটা থাকা উচিত। এই জন্য স্বাধীন সাহস দিতে হবে, এখানে সাহস দিয়ে বিচারকদের, আইন দ্বারা জনসমর্থন, আইনজীবী, জনসচেতন মানুষ সবাই সাহস দিতে হবে। আপনি যাই হোক না রেজাল্ট, ন্যায় বিচার করে যাবেন, স্বাধীন সচিবালয় করতে হবে, এক্সিকিউটিভ ইনফ্লুয়েন্স থেকে কমবেন। আর বললেন আপনি আমাদের দলের এই গত 1 বছরের কোনো কর্মকাণ্ডে আপনি বিব্রত বোধ করেন কিনা? আপনার নির্বাচনী আসন কেন্দ্রিক হতে পারে, আপনি নিশ্চয়ই নোয়াখালী 1 আসন থেকে নির্বাচন করবেন। হ্যাঁ, আছে একটু, ধরেন আপনার, আমরা তো এখন ইলেকশন ফেস করি নেই, কিছু কিছু দলের মধ্যে আছে না, যেমন আমার দলের মধ্যে যে এম্বারেস ফিল করি, যেটা আমি খুব এম্বারেস ফিল করি, যারা গত 15 বছর আন্দোলন সংগ্রামে ছিল না, সেফে ছিল, নিজেকে সেফ রাখছে, বা বিএনপি করে, বা বিএনপি করতো না, অন্য দলের সঙ্গে ঘুরে ফেরা করতো, বিভিন্ন জায়গায় তারা এসে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। আর তারা কিন্তু বিএনপি যারা আন্দোলন সংগ্রামে ছিল, ত্যাগ স্বীকার করছে, ওদেরকেও শিখাইতেছে খারাপ কাজটা, ওদের অ্যাক্সেসটা বন্ধ করতে হবে।
এটা আমার জন্য খুব খারাপ। আমার জন্য আমি নিজেও সংগ্রামে ছিলাম, আমি নিজে আন্দোলনে ছিলাম, আমি আমার আমি রাজনৈতিক কর্মী, মাঠে ছিলাম, মাঠ কর্মী হিসেবে। আমার ধরেন আমার নির্বাচন লাগে এত সদক প্রতিগুলোর মধ্যে প্রায় প্রতি সপ্তাহে আমি যেতাম, এবং মিটিং করতে দেবে না, মিটিং করতে দিলে আবার আমি চলে আসবো, নেতাকর্মীদের গ্রেপ্তার করবে বা অত্যাচার করবে। আমি প্রতি সপ্তাহে গেলে চেষ্টা করি যে একদিনে প্রায় 6টা ইউনিয়নে যেতে। তো পরবর্তী আমি কয়েক বছর কবর জিয়ারত, তো একটা ইউনিয়নে একটা কবর জিয়ারত রাখতাম, সেটাই কেন্দ্র করে 500-1000 লোক হয়ে যেত। গণশুনানি কন্টিনিউ করে গেছি। তো ধরেন এই যে কষ্ট, মিছিল করতে, মিটিং করতে, কত লোক আমার নির্বাচন এলাকায় চাটখিল সোনামুড়িতে প্রায় 10,000 নেতাকর্মীরা আমরা আসামি হয়েছে গত 15 বছরে। প্রায় 22 জন নিহত হয়েছে, 2-3 জন গুম হয়েছে, 8-10 জনের হাত বা পা নাই, বিকলাঙ্গ হয়েছে। এই পরিবারগুলো কত কষ্ট করছে। হঠাৎ করে যে ধরেন সাবদরি কোনো হাইব্রিড যারা কার কোনো নেতার সঙ্গে সম্পর্ক হতো, বড় কোন নেতার সম্পর্ক কি বলছে আমি বা কোন নেতা যদি মনে করি ব্লেসিং করে দেয়, কোন নেতা কর্মীরা তো মন খারাপ করবে, কষ্ট হবে, বিকজ তাদের কষ্ট আমার কষ্ট। আমি একটা কর্মী হিসেবে আমি ফিল করি ওদের মাঠ পর্যায়ে। এটা অনেক জায়গাতে হতে এরকম হচ্ছে, শুধু আমার এলাকা না, আমার এলাকায় তো সমস্যা নেই। এটা একটা কারণ। দ্বিতীয় হলো যে অনেকে মনে করছে সরকারে চলে আসছি, এবং ফেসবুকে লিখছে আর আপনার টুকটাক অপরাধ করছে হয়তো বা, সেটা ধরুন এই হাইব্রিডে করতেছে মূলত। কিন্তু তারপর আমার দল কিন্তু অত্যন্ত সচেতন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সাহেব ফেসবুক দেখেই কিন্তু শাস্তি দিয়ে দিচ্ছেন। আমরা দল শাস্তি দিচ্ছি, কয়েক হাজার নেতাকর্মী এক্সপেল করেছি। আসলে হয়তো তারা তো অপরাধীও না, কিন্তু দল আমার কিন্তু সবচেয়ে এম্বারাসমেন্ট করতে হলো জান, তারেক রহমান সাহেব খুব অ্যালার্ট যে যার বিরুদ্ধে অভিযোগ করবে সি উইল বি সাসপেন্ডেড অর এক্সপেলড। পুলিশ তাদের গ্রেপ্তার করছে না কেন? আইনশৃঙ্খলা তাদের গ্রেপ্তার করছে না কেন? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন করছে না? আমরা তো দল থেকে অ্যাকশন নিচ্ছি, দলের কোনো কভারেজ তার ইয়ে নেই। এটি হলো একটা দিক। আর আরেকটা হলো ধরেন উনি আমাকেও কনসার্ন জানিয়েছেন একদিন টেলিফোন করে, বলছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলছেন, এবং এটা নিয়ে এখনই উদ্বিগ্ন। যেটা আমার জন্য, দলের জন্য, আমার ভারপ্রাপ্ত চেয়ারপারসন উদ্বিগ্ন, মানে আমরা সবাই উদ্বিগ্ন কিছু কিছু লোকের অভিযোগের জন্য। তো কিছু কিছু লোক ধরুন 2-3 জন হতে পারে একটা ইউনিয়নে, 30,000 লোকের 3 জনের জন্য তো আমরা দল ওদের অন করবো না। তারপর আমার লাগে আমি সপ্তাহপর থেকে উনি বলার পরেই আমি ধরেন শপথ করা আরম্ভ করছি, যে শপথ করবে আমরা বিএনপি নেতা করবো না, চাঁদাবাদী, সন্ত্রাস, দখলবাদী করবো না, এবং কেউ অন্যকে করতে গেলো বিএনপি অন্যকেও করতে গেলো প্রতিহত করবো। এবং এটা খুব সারা 5ই আগস্ট শপথের ভিডিও আমরা দেখেছি। 5ই আগস্টে ধরেন আমার 2টা প্রোগ্রাম ছিল, চাটখিলে ছিল, সোনামুড়ি ছিল 11টার সময়, চাটখিলে আর বিকাল 3টার সময় ছিল। সোনায় 15-16 লোক ছিল, 15,000 লোকের শপথ করেছি। চাটখিলে ধরেন এইভাবেই সব জায়গায় শপথ করাচ্ছি। ইনশাল্লাহ অনেক ইমপ্রুভ। মানে আসলে খারাপ লোকজন আছে না, যারা ওই যে সরে ছিল, সেভে ছিল, তারা বেশি এখন বিএনপি নিতে দাবি করে। ওরা কিন্তু মূলত এইসব কাজগুলো আমাদের সহযোগিতা করছে। তো এই জন্য এটার জন্য একটু বিব্রতকর হয়ে দাঁড়ায়। বলতে পারছেন অনেক সময়। একদমই তাই। এর আগে ওবায়দুল কাদের যেমন বলতো যে আওয়ামী লীগে কাউয়া ঢুকেছে, সেদিন দেখলাম যে তারেক রহমান সাহেব কোনো একটা বক্তব্য বলছে এখন ঘোরাঘুরি করছে, এদের থেকে সচেতন। আমাদের সবচেয়ে সৌভাগ্য কি, তারেক রহমান সাহেব প্র্যাকটিক্যালি সব বুঝেন, এবং উনি কিন্তু সিদ্ধান্ত আমি তো ছোটবেলায় রাজনীতি করে বলছি, প্রেসিডেন্ট জিয়া রহমান আমাকে সেই 17-18 বছর বয়সে স্টেজে ডেকে নিয়েছিলেন নোয়াখালীতে একটা মিটিংয়ে। এবং আমার প্রিয়তী বেগম খালেদা জিয়া, আমি কৃতজ্ঞ, প্রায় 22-23 বছর বয়স থেকে উনি আমাকে স্নেহ করেন, আলোচনা করুন, বা অনেকের সঙ্গে পরিচয়। তারেক রহমান সাহেবের একটা গুণ যেটা হলো যে উনি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারেন। ভেরি ইম্পর্টেন্ট ফর এ পলিটিশিয়ান, যে তাৎক্ষণিক সিদ্ধান্ত দেওয়া, যে ইস্যুতে সিদ্ধান্ত দেওয়াটা উনি সিদ্ধান্ত নিতে পারেন। এবং এটা কিন্তু এটা রাজনীতির জন্য অত্যন্ত ভেরি ইম্পর্টেন্ট। যেমন যুদ্ধক্ষেত্রে আপনি যাবেন, সেখানে কিন্তু আপনি কিন্তু তাৎক্ষণিকভাবে চিন্তা করতে কী করবেন, কোথায় কৌশল কীভাবে যুদ্ধ করবেন। আপনি খেলার মধ্যে যাবেন না, বা ড্রাইভিংয়ে যাবেন না, ড্রাইভিং করেন আপনি, তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হবে যে আপনি গাড়ি কীভাবে চালাবেন, নাহলে আপনি জীবনে ঝুঁকি। খেলায় রাজনীতি কিন্তু তাৎক্ষণিক সিদ্ধান্ত ভেরি ইম্পর্টেন্ট। এটা আমাদের নেতা জনাব তারেক রহমানের এই গুণটা আমি কিন্তু দীর্ঘদিন ওনাকে ফলো করে
এই কোনটা আইপিএসি। অনেক অনেক ধন্যবাদ ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, অনেক কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরাও আপনাকে সবসময় পজিটিভলি দেখতে চাইবো রাজনীতিতেও এবং আইন পেশাতেও। আপনি জুলাই আন্দোলনে সুপ্রিম কোর্টের গেটে যেভাবে ছাত্রদের বাঁচানোর জন্য দুহাত প্রসারিত করে দাঁড়িয়েছিলেন, আমারে গ্রেপ্তার করো, একদমই বলে ছেড়ে তাই। দাও। আমাদেরও সেইটাই চাওয়া থাকবে যে মাহবুবউদ্দিন খোকন রাজনীতি করলেও সে যেন অনৈতিক কাজে না জড়ায়। আমাদের ইনশাআল্লাহ, ক্যামেরাও ইনশাআল্লাহ। সবসময় ফোকাস থাকবে, আমরা অনৈতিক কিছু পেলে ইনশাআল্লাহ, নিশ্চয়ই তুলে আসতে পারবো। অনেক ধন্যবাদ সভাপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার কাউন্সিল ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বার অ্যাসোসিয়েশন এবং সাবেক সংসদ সদস্য। আপনার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এই অনুষ্ঠান শেষ করছি। দর্শক, আমাদের আজকের অতিথি ছিলেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। আবারও অন্য কোনো দিন ঠিক বৃহস্পতিবার রাত 11:35 অন্য কোনো অতিথিকে নিয়ে দেখা হবে দ্য হট সিটে।